ওয়েলকাম সবাইকে ডাকবাংলা সাইমনে। আমি চলে এসেছি আপনাদের জন্য এক নতুন গল্প নিয়ে। আর আজকের গল্পের নাম হচ্ছে চৌধুরী বাড়ির ভূত। আর আমাকে সত্যবতী ঘটনা পাঠাতে হলে অবশ্যই নিচের ডিসক্রিপশনে দেখুন আমার ফেসবুক পেজের লিঙ্ক, এবং আমার নির্দিষ্ট ফেসবুক লিঙ্কও দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি গল্প পাঠাতে পারেন। আর যদি কোনো কারণে লিঙ্কগুলো কাজ করছে না, তাহলে অবশ্যই ইউটিউবের কমেন্টে লিখুন যে আমি গল্প পাঠাতে চাই বা সত্যবতী ঘটনা পাঠাতে চাই। তাহলে অবশ্যই আমি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর আপনাকে দিব, সেখানে আপনি গল্প পাঠাতে পারেন। তাহলে চলো বেশি না কথা বলে আজকের গল্প শুরু করা যাক। Simon, you're back. চৌধুরী বাড়ি ছিল শীতলপুর গ্রামের সবচেয়ে বড় এবং জাঁকজমকপূর্ণ প্রাসাদ। 1870 সালের দিকে জমিদার হরিশঙ্কর চৌধুরী এটি নির্মাণ করেন। তার পরিবারে ছিল এক স্ত্রী এবং একমাত্র মেয়ে। মেয়ের নাম অপলা। অপলা ছিল অনন্য সুন্দরী, কিন্তু তার সৌন্দর্যের পাশাপাশি তার সম্পর্কে নানা রহস্য এবং কাহিনী গ্রামের লোকের মুখে মুখে চলত। বাড়িটি ছিল 3 তলার। তৃতীয় তলার ছাদে সন্ধ্যার পর কেউ যেত না, কারণ গ্রামের প্রবীণরা বলতেন অপলা সেই ছাদে আত্মহত্যা করেছিল। লোককথায় বলে এক রাতে অপলার কান্নার শব্দ শুনেছিল চৌধুরী মশাই। ছাদে গিয়ে দেখেন তার মেয়ে ছাদের কিনারায় দাঁড়িয়ে আছেন। তিনি ডাকতেই অপলা তার দিকে পেছন ফিরল, কিন্তু তার চোখ ছিল রক্তলাল। এর কিছুক্ষণের মধ্যেই অপলা ছাদ থেকে ঝাঁপ দিল। পরিবারে একের পর এক মৃত্যুর পর জমিদার পরিবারটি গ্রাম ছেড়ে চলে যায়। এরপর থেকে বাড়িটি অভিশপ্ত বলে সবাই বলতে শুরু করে। কালের বিবর্তনে বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়লেও কিন্তু গল্প থামে না। 2022 সালে এক শহরে যুবক রাহুল শীতলপুর গ্রামে আসে। রাহুল একজন গবেষক এবং ভূতুড়ে কাহিনীগুলো নিয়ে তার বিশেষ আগ্রহ। সে শুনেছিল চৌধুরী বাড়ির গল্প, আর নিজেই চোখে অভিজ্ঞতা করতে সে চলে আসে চৌধুরী বাড়িতে। সে সিদ্ধান্ত নেয় রাতটা সেই বাড়িতেই কাটাবে। গ্রামবাসী তাকে অনেকবার সাবধান করেছিল, তবে রাহুল হেসে উড়িয়ে দিয়েছিল তাদের কথা। সে বলেছিল, ভূত বলে কিছু হয় না, আমি প্রমাণ করে এগুলো সব দেখাবো, এগুলো সব গাজেগুড়ি কথা। রাহুল সন্ধ্যায় তার ক্যামেরা, টর্চ এবং একটি নোটবুক নিয়ে চৌধুরী বাড়ির দিকে রওনা দিল। বাড়ির ভাঙাচোরা দরজা ঠেলে সে ঢোকে। ভেতরে পরিবেশ ছিল অদ্ভুত। দেওয়ালগুলোতে শ্যাওলা জমেছিল, ছাদের কাঠগুলো ভেঙে ঝুলে পড়ছিল, তবে আশেপাশে যেন একটা অদৃশ্য ঠান্ডা বাতাস বইছিল। রাহুল নোট করতে করতে উপরের তলায় উঠল। দ্বিতীয় তলা পেরিয়ে সে তৃতীয় তলায় পৌঁছালো। একবার চারপাশে দেখে নিল, কিন্তু কিছুই খুঁজে পেল না। তখনই তার মনে হলো ছাদে যাওয়া উচিত। রাত প্রায় 12টা। রাহুল ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদে ওঠে। পুরো গ্রাম ছাদ থেকে দেখা যাচ্ছিল। তার মনে হচ্ছিল সব কিছু স্বাভাবিক, কিন্তু কয়েক মিনিট পর একটা অদ্ভুত ঘটনা ঘটল। রাহুলের চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠল। অন্ধকারের মাঝে একটা ফিসফিসানি শব্দ তার কানে ভেসে এলো। প্রথমে সে ভেবেছিল এটি বাতাসের শব্দ, কিন্তু শব্দটা যেন ধীরে ধীরে তার নাম ধরে ডাকছে। রাহুল, রাহুল। সে পেছন ফিরে তাকায়। ছাদের এক কোণে একটা মেয়েলি ছায়া দাঁড়িয়েছিল, অপলা। মুখ পুরো ঢেকেছিল তার চুলে, কিন্তু হাতের আঙুলগুলো লম্বা এবং কঙ্কালের মতো দেখাচ্ছিল। রাহুল ভাবল চোখের ভুল, হয়তো ছায়াটা কিছু গাছপালা বা বাড়ির অন্য অংশের কারণে তৈরি হয়েছে। কিন্তু ছায়াটা নড়ল। সে স্পষ্ট দেখতে পেল যে মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার শরীর থেকে শ্বাসরুদ্ধ ঠান্ডা বাতাস বইতে লাগলো। রাহুল কাঁপতে কাঁপতে গলায় বলল, কে কে তুমি? আমি এখানে শুধু দেখতে এসেছি, কোনো ক্ষতি করতে চাই না। কোনো উত্তর এলো না। অপলার চোখ ছিল গভীর রক্তলাল। তার ঠোঁট থেকে একটা বিশাল হাসি বেরিয়ে এলো। তুমি এখানে কেন? মৃদু কিন্তু ভয়ার্ত কণ্ঠে অপলা জিজ্ঞেস করল। রাহুল দম নিয়ে বলল, আমি জানতে চাই তুমি এখানে কেন, তোমার সাথে কী হয়েছিল? মেয়েটি এক মুহূর্তের জন্য স্থির দাঁড়িয়ে থাকলো, তারপর তার হাত দিয়ে আকাশের দিকে ইশারা করল।
রাহুল আশ্চর্য হয়ে লক্ষ্য করল আকাশে যেন একটি ছায়া তৈরি হলো। সেই ছায়ার মধ্যে সে দেখতে পেল জমিদার হরিশঙ্কর চৌধুরী, যিনি অপলাকে জোর করে এক ধনী ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। অপলা সেই বিষয়ে রাজি হয়নি, কিন্তু তার অনিচ্ছায় উপেক্ষা করে তার বাবা তার উপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালিয়েছিলেন। একদিন অপলা আর সইতে না পেয়ে ছাদ থেকে লাফ দিয়েছিল, কিন্তু তার আত্মা মুক্তি পায়নি। রাহুল যখন এই সব দেখছিল, তখন হঠাৎ তার পিঠে ঠান্ডা একটা স্পর্শ অনুভব করল। পিছন ফিরে সে দেখতে পেল অপলা এখনও তার একেবারে কাছে। তার ঠোঁট থেকে ফিসফিসিয়ে শব্দ বের হচ্ছিল, আমাকে মুক্তি দাও। রাহুল দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, তোমাকে মুক্তি করতে হলে আমি কি করতে পারি? অপলা মৃদু কণ্ঠে বলল, আমার বাবার পাপের প্রমাণ আছে এখানে, যা আজও লুকিয়ে আছে, সেটি খুঁজে বের করো। রাহুল তৎক্ষণাৎ নিচতলায় নেমে এলো। পুরনো ভাঙাচোরা আসবাব, ধুলো জমা মেঝে আর গন্ধযুক্ত দেওয়ালের মাঝে সে কিছু একটা খুঁজতে লাগলো। হঠাৎ একটি পুরনো সিন্দুক দেখে তার নজর আটকে পড়ল। সিন্দুকটা খুলতেই সে পেল একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, অপলাকে জোর করে বিয়ে দেওয়ার সময় তার উপর যে অত্যাচার করা হয়েছে তার সবটা আমার কাছে লজ্জার। আমি জানি আমার পাপের জন্য আমি আর আমার পরিবার ধ্বংস হবে। চিঠিটি জমিদার হরিশঙ্কর নিজেই লিখেছিলেন, যা তার মৃত্যুর আগে অপলাকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল। রাহুল দ্রুত চিঠিটি নিয়ে ছাদে ফিরে এলো। অপলার ছায়া তখনও সেখানে ছিল। চিঠিটি দেখানোর সঙ্গে সঙ্গে অপলা হঠাৎ শান্ত হয়ে গেল। তার মুখ থেকে মৃদু হাসি বের হলো। তুমি আমাকে মুক্তি দিয়েছ, বলল অপলা। তার শরীর ধীরে ধীরে কুয়াশায় পরিণত হয়ে আকাশে মিলিয়ে গেল।